দেখো এখানে বিশেষ যে ব্যাপারগুলো আছে, প্রাপ্য কমিশন যেহেতু রেওয়া মিলে আছে, কয়বার কাজ হবে? একবার সম্পদে লিখবা, তাই না? প্রাপ্য কমিশন এর আগের যে প্রবলেম ছিল, প্রাপ্য কমিশন সমন্বয় ছিল, এই জন্য কয়বার কাজ হয়েছিল? তখন হয়েছিল 2বার। এখন রেওয়া মিলে থাকার কারণে কয়বার হবে? একবার। এখানে দেখো ব্যাংক ঋণ গ্রহণ 12%, 1/7/15 দেওয়া আছে। অঙ্কটা কত সালের? তাহলে 21 সালে সুদ দিতে হবে কত দিনের? হ্যাঁ, 1 বছরের। 12% হারে 9,600 টাকা 1 বছরের সুদ। অন্যান্য ব্যয়ের ভিতর দেখাবা। আবার এটা যেহেতু পরিশোধ করা হয়নি, কোথায় যাবে? আবার দায়ের সাইড, চলতি দায়ে যাবে। এখানে দেখো বারটা ডেবিটে আছে, আবার ক্রেডিটে। ক্লিয়ার? ডেবিটেরটা ব্যয়ে দেখাবা, পরিচালন ব্যয়ে। আর ক্রেডিটেরটা কোথায় দেখাবা? আয়ে। এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। একদিকে মোট লাভ দেওয়া আছে দেখো, অন্যদিকে ব্যবসায়িক বাট্টা 4,000 ডেবিটে আছে, ক্রেডিটে আছে 12,000। এই ব্যবসায়িক বাট্টাটা যদি ক্রয় বিক্রয় থাকতো, এই অঙ্কে কিন্তু মোট লাভ করে দেওয়া আছে। মোট লাভের উত্তর বলা আছে না? যদি মোট লাভ নির্ণয় করা লাগতো, তখন এই ব্যবসায়িক বাট্টা বা কারবারি বাট্টা কী করতে? ক্রয় থেকে বাদ দিতা 12,000 ক্রয় বাট্টা হিসাবে, আর বিক্রয় থেকে বাদ দিতা কত? 4,000। কিন্তু এখানে এই অঙ্কে মোট লাভ অন্যদিকে করে দেওয়া আছে, এই জন্য এই অঙ্কে মোট লাভ সমন্বিত বের করা লাগবে। মানে মোট লাভ যা দেওয়া আছে না, তার সাথে ব্যবসায়িক বাট্টা ক্রেডিটেরটা 12,000 যোগ, আর ডেবিটেরটা 4,000 বাদ দিয়ে মোট লাভটাকে আপগ্রেড করা লাগবে। তাহলে মোট লাভ যদি আপগ্রেড করো কত হয়ে যাবে? মোট লাভ একদিকে করে দেওয়া আছে, আবার ব্যবসায়িক বাট্টা বলা আছে। মোট লাভ যদি আপগ্রেড করো, তাহলে মোট লাভ আপগ্রেড করলে কত হবে? এখন বলো, যে কোনো একজন। ক্রেডিটের টাকা মনে রাখবা যোগ হয়, ডেবিটের টাকা বাদ যায়। তাহলে মোট লাভ 1 লাখের সাথে 12,000 যোগ করলে 1,12,000, সেখান থেকে ডেবিটের 4,000 বাদ দিলে মোট লাভ সমন্বিত বা আপগ্রেডেড মোট লাভ হয়ে যাবে কত? 1,08,000 মোট লাভ হবে। দিয়ে ওই 1,08,000 দিয়ে অঙ্ক শুরু করবা। শিক্ষানবিশ ভাতার 20% বকে আছে, এটা কি করবা? 20% বকেয়া মানে রেওয়া মিলেরটা কত? 20% বকেয়া বলা মানে রেওয়া মিলেরটা কত পার্সেন্ট? 20% বলা মানে রেওয়া মিলেরটা 80%। 80% সমান যদি 10,000 হয়, 1% সমান কত, আর 20% সমান কত? ঐকিক নিয়মে এভাবে বকেয়া শিক্ষানবিশ ভাতা বের করবা। তাহলে ভাগ 80 গুণ 20 করলে বকেয়া বের হবে 2,500। এটা শিক্ষানবিশ ভাতার সাথে যোগ হবে।
অনাদায়ী পাওনার ধরার ব্যাপারটা দেখো ভালোভাবে। দেনাদার রেওয়া মিলে আছে 3,20,000, অনাদায়ী 8,000 টাকা আদায়যোগ্য নয় বলছে, তাহলে অনাদায়ী পাওনা দেনাদার কমবে না বাড়বে? 8,000 মাইনাস করতে হবে, খেয়াল রাখো। আবার 4,000 টাকার একটা বিল প্রাপ্তি হিসাবে লেখা হয়নি। বিল পাওয়া যায় কাদের কাছ থেকে? বিল মানে একটা অঙ্গীকারনামা, এটা পাওয়া যায় কাদের কাছ থেকে? দেনাদার। এই বিল প্রাপ্তির ফলে দেনাদার কমে যাবে, ফলে এই 4,000 টাকাও বাদ দিয়ে 8% ধরতে হবে। দেনাদার রেওয়া মিলে আছে 3,20,000, সেখান থেকে 8,000 টাকা আদায়যোগ্য নয়, এটা বাদ, এবং বিল বা অঙ্গীকারনামা পাওয়া যায় দেনাদারের কাছ থেকে। এরকম 4,000 টাকার বিল দিছে না, হিসাবে লেখা হয়নি, তো হিসাবে যদি লিখো দেনাদার কমবে না বাড়বে? ওর অঙ্গীকারনামা বা টাকা দিল, দেনাদার কমবে না? তাহলে 3,20,000 থেকে 8,000 টাকা এবং 4,000 টাকা বাদ দিয়ে 8% বের করা লাগবে। 4 নম্বর সমন্বয় দেখো বিশেষভাবে। পূর্ব প্রদত্ত 6,000 টাকার চেক প্রত্যাখ্যান হিসাবে লেখা হয়নি। এই চেক প্রদান করা হয় কাদের? পাওনাদারকে। পাওনাদার বলতেছে যে আপনাদের ওই চেকের টাকা আমি পাইনি। এই কথা বলা মানে কি তোমাকে আদর করবে না তারা টাকা চাইবে? টাকা চাইবে মানে পাওনাদার এখন চেক প্রদানের সময় পাওনাদার কমে, এখন পাওনাদার বেড়ে যাবে। ক্লিয়ার? পাওনাদারের সাথে যোগ দিবা 6,000। আবার ওই যে ব্যাংকে যখন চেক দিছিলা তুমি, তখন ব্যাংক ব্যালেন্স কমিয়ে দিছিলা না? এখন জানা গেছে যে ওটা পরিশোধ হয়নি, তাহলে ব্যাংক ব্যালেন্স কি হবে? বাড়বে। আর 6,000 টাকা তাহলে একবার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আর একবার পাওনাদার বাড়বে। বার্তা প্রাপ্তি 5,000 হিসাবভুক্ত হয়নি। বার্তা পাওয়া যায় কাদের কাছ থেকে? পাওনাদার থেকে। এটা হিসাবে লেখা হয়নি, পাওনাদার থেকে ছাড় পেয়েছো, তাহলে পাওনাদার এখন কমবে না বাড়বে? পাওনাদার থেকে মাইনাস হবে 5,000। আবার বার্তা প্রাপ্তি এটা আয় না, আয়ের কারণে পরিচালনা আয় বা অন্যান্য আয়ের মধ্যে লিখবা 5,000। কোনো প্রশ্ন তোমাদের?